আমার আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। আমি আমার আগের টিউটোরিয়ালে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির যে তিনটি মেজার নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেই তিনটি মেজার হলো মিন, মিডিয়ান এবং মোড। আমি মিন দিয়ে শুরু করেছিলাম। মিনের নির্ণয়ের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা বলেছিলাম: ডাইরেক্ট মেথড, অ্যাসিউমড মিন মেথড আর ডেভিয়েশন মেথড। তো আমরা গতদিন ডাইরেক্ট মেথড দিয়ে একটা অঙ্ক করেছিলাম, তাতে এক্স বারের মান বের করেছিলাম 27। একই সেট অফ ডাটাস অ্যাপ্লাই করে আমি অ্যাসিউমড মিন মেথডটা আজকে তোমাদেরকে শেখাবো। এখন মনে মনে প্রশ্ন হতে পারে যে আমরা ডাইরেক্ট মেথডটা মুছে দিইনি কেন? আমরা এই কারণেই মুছে দিইনি যে ডাইরেক্ট মেথডের সঙ্গে অ্যাসিউমড মিন মেথডের কি পার্থক্য, ফারাকটা কোথায়, সেটা আমরা একই জায়গায় বোর্ডে আমরা একই সঙ্গে দেখাবো বলে ওটা মুছে দিইনি। দেখো, এটা শেখার আগে আমি একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে দেখো লিখেছি সামেশন 5 ইন্টু আই বা 5i i ইকুয়ালস টু 1 to 5। তাহলে 5i এইটার সামেশন বা যোগফল নির্ণয় করতে বলেছে। আয়ের মান 1 থেকে 5 অবধি। তাহলে আয়ের মান যখন 1, আয়ের মান যখন 2, আয়ের মান যখন 3, আয়ের মান যখন 4 এবং আয়ের মান যখন 5, এই পাঁচটা মান বসানোর পর যে যোগফলটা পাবো সেই যোগফলটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 5 ইন্টু 1 সামেশন, তাই যোগফল 5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 5, এই যোগফলটা নির্ণয় করতে বলেছে। এবং এই যোগফলের ক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা 5টা কিন্তু কমন পাচ্ছি। তাহলে 5টা বের করে নিলাম, ব্র্যাকেটের ভিতরে লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো দেখো এখানে এই 5টা লিখলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? সামেশন আই, যেখানে আয়ের মান 1 to 5, তার মানে আয়ের যোগফল, আইগুলোর যোগফল, আয়ের মান যখন 1, যখন 2, যখন 3, যখন 4, যখন 5। তার মানে দেখো কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে যখন ভেরিয়েবল গুণ হয়ে তার সামেশন নির্ণয় করতে হচ্ছে, তখন আমরা কি করছি? দেখো কনস্ট্যান্টটা বাইরে আসছে, সেই ভেরিয়েবলসটার উপর সামেশনটা আসছে। তাহলে এক্ষেত্রে যদি 5 না হয়ে এই জায়গাটা যদি কে হতো, তাহলে আমরা এখানটায় কি রেজাল্ট পেতাম? এখানটাতেও আমরা কে পেতাম। তাহলে এই যে শর্তটি পেলাম বা এই যে রিলেশনটা পেলাম, এটা আমরা মনে রাখবো, পরবর্তীকালে কাজে লাগাবো। বেশ, এবার আসি এই প্রবলেমের ক্ষেত্রে। আমরা শ্রেণী পেয়েছিলাম 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, এভাবে 50 to 60। সেই একই শ্রেণী লিখেছি। পরিসংখ্যান ছিল 5, 8, 3, 7, 4, 3, ওই একই পরিসংখ্যান লিখেছি। এক্ষেত্রে আমরা বলেছিলাম সেই বিশেষ সংখ্যাটা খুঁজে বার করতে হবে, সেটা আমরা মধ্যমান বার করেছিলাম। 5, 15, 25, 35, 45, 55 আমরা লিখেছি। এই তিনটে কলাম একই লিখেছি। এটা আমরা বের করেছিলাম ডাইরেক্ট মেথড। আমরা এখন আসছি অ্যাসিউমড মিন মেথড, মানে কল্পিত গড় পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে কি করব? এই যে মধ্যমানগুলি আছে, এদের মধ্যে কোনো একটি মানকে আমরা মিন বা গড় বলে ধরে নেব বা কল্পনা করব। সেটা কোথায় ধরতে পারি না, সাধারণত এই মধ্যমানগুলির মাঝামাঝি জায়গায় যেটি আছে তাকে ধরতে পারি। তো এখানে কটা ডেটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টি আছে। 6টির মধ্যে মধ্যখান কোন জায়গাটা? না, আমরা 25কে এ ধরতে পারি অথবা 35কে ধরতে পারি, সেটা তোমাদের চয়েস। সেক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তুমি যেখানে খুশি ধরতে পারো। তা আমি মনে করলাম না 35টাকে এ ধরে নিয়েছি। 35কে যদি এ ধরি, তাহলে দেখো তার পরের যে কলাম আমি তৈরি করেছি, এই নতুন কলামটা হচ্ছে di ইকুয়ালস টু xi মাইনাস এ।
তার মানে এই xi গুলো থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে 5 মাইনাস 35 মাইনাস 30, 15 মাইনাস 35 মাইনাস 20, 25 মাইনাস 35 মাইনাস 10। এইটার ক্ষেত্রে 35 মাইনাস 35 itself that is 0, 45 minus 35 that is 10, 55 minus 35 that is 20। তাহলে আমি একটা নতুন ভেরিয়েবল পেলাম, সেটা হচ্ছে ডিআই, দ্যাট ইজ xi মাইনাস এ। এটা ধরে নিয়েছিলাম এটাকে 35, সেই কলামটা পেয়ে গেলাম মাইনাস 30 মাইনাস 20 মাইনাস 10 0 10 20। এবার একই নিয়মে আগে যেমন ওয়েটেড মিন বের করার ক্ষেত্রে এফআই xi, এক্ষেত্রে হবে ডিআই ইন্টু এফআই। তাহলে দেখো 5 ইন্টু মাইনাস 30 মাইনাস 150, 8 into minus 20 minus 160, 3 into minus 10 minus 30, 7 into 0 0, 4 into 10 40, 3 into 20 60। বেশ, এবার আমি যেটা করব সেটা হচ্ছে সামেশন এফআই। সামেশন এফআই দেখো আগের মতোই হবে, কত 30। এবার এখানে করব সামেশন ডিআই এফআই, মাইনাস 150 মাইনাস 160 মাইনাস 310 মাইনাস 340 প্লাস 40, তাহলে মাইনাস 300 প্লাস 60, দ্যাট মিনস মাইনাস 240। তাহলে আমাদের প্রবলেমটা ছিল তখন যে মধ্যমানগুলো পেয়েছিলাম সেই ভেরিয়েবলটা xi, আমাদের বের করার কথা x বার, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখন যে কলামটা সেটা হচ্ছে ডিআইএফআই। তাহলে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে ডি বার ইকুয়ালস টু সামেশন ডিআইএফআই বাই সামেশন ডিআই। ডিআইএফআই কত? মাইনাস 240, সামেশন এফআই, সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই, সামেশন এফআই কত 30, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 8। তাহলে ডি বার পেলাম, কিন্তু আমাকে তো ডি বার বের করতে বলেনি, কারণ আমাকে তো প্রবলেমটাতে ডি ছিল না। আমি ডিটা নিজে ক্রিয়েট করেছি, এই ভেরিয়েবলটা নিজে নিয়ে এসেছি, কারণ আমি এই ক্যালকুলেশনটা সোজা করার জন্য, ছোট করার জন্য। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এবার আমাকে এক্স বার বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমাকে ডি বার বের করতে বলেনি, আমাকে কিন্তু এক্স বার বের করার কথা। এখন আমি একটা ফর্মুলা লিখলাম, এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার, দ্যাট মিনস এ প্লাস ডি বারের ভ্যালু কত মাইনাস 8। এ আমি কোনটাকে কনসিডার করেছিলাম, 35কে কনসিডার করেছিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, দ্যাট ইজ ইকুয়াল টু 27। দেখো রেজাল্ট মিলে গেছে, কিন্তু মনে মনে একটা প্রশ্ন আসছে, এটা কোথা থেকে পেলাম? x ইকুয়াল টু এ প্লাস ডি বার, এটা তো আমাদের এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার, এটা কোথা থেকে পেলাম? এটা তো আমাদের জানতে হবে। তাহলে দেখো এটা কিভাবে জানবো, আমি একটা নোট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের সাবস্টিটিউশনটা ছিল ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ। আমি কি করলাম না, ডিআই ইন্টু এফআই, এক্সআই ইন্টু এফআই, এ ইন্টু এফআই, তাহলে এফআই দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার দেখো সামেশন দিচ্ছি, সামেশন ডিআইএফআই, সামেশন এক্সআইএফআই মাইনাস সামেশন এএফআই। এবার কি করছি, বোথ সাইডকে সামেশন এফআই দিয়ে ডিভাইড করছি। বলো তো, সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই কার ফর্মুলা? ডি বার। সামেশন এক্সআইএফআই বাই সামেশন এফআই, এটা নিশ্চয়ই এক্স বার। এবার দেখো সামেশন এএফআই, আমি একটু আগেই দেখাচ্ছিলাম, এটা দেখিয়েছিলাম 5 ইন্টু আই, আই ইকুয়ালস টু 1 to 5। এটার ক্ষেত্রে আমরা কি পেলাম? 5 ইন্টু আই, আই ইকুয়ালস টু 1 to 5। তাহলে যেটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কিন্তু সামেশনের বাইরে এসেছিল। এক্ষেত্রে এ যেহেতু কনস্ট্যান্ট প্রবলেমটাতে,
তাহলে এটা আমাদের বাইরে এলো সামেশন এফআই বাই সামেশন এফআই, সামেশন এফআই সামেশন এফআই ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ডি বার ইকুয়াল টু পেলাম এক্স বার মাইনাস এ, ডি বার ইকুয়াল টু এক্স বার মাইনাস এ। তাহলে এখান থেকে বলতে পারি এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার। এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করেছি। তার মানে কি হলো, যখন অ্যাসিউম মিন মেথড আমি অ্যাপ্লাই করব, তখন যেহেতু আমি একটা আলাদা ভেরিয়েবল ডি এখানে নিয়ে এসেছি, তাহলে এই ডি আনার জন্য আমি টেবিলটাতে ডিআইএফআই একটা নতুন কলাম পেয়েছি এবং ক্যালকুলেশনে শেষে আমি ডি বার পেয়েছি, কিন্তু ডি বার আমাকে কিন্তু চাইনি, আমাকে কিন্তু প্রবলেমটা যখন দেওয়া হয়েছিল তখন এক্স বার বার করতে বলা হয়েছিল। তাহলে এই যে রিলেশনশিপ, এটা থেকে অ্যাপ্লাই করে আমি এই ফর্মুলাটা পেয়েছি এক্স বার ইকুয়াল টু এ প্লাস ডি বার। তখন ডি বারের ভ্যালু বসিয়ে আমি এক্স বারের ভ্যালু পেলাম। এর আগের প্রবলেমটাতেও দেখো আমি এক্স বারের ভ্যালু পেয়েছিলাম 27, এখানেও পেলাম 27। তার মানে পদ্ধতি যাই হোক না কেন, আমি যখন গড় নির্ণয় করছি বা মিন নির্ণয় করছি, আমি সব ক্ষেত্রেই একই রেজাল্ট পাবো। এবার আসছি স্টেপ ডেভিয়েশন মেথড বা বিচ্যুতি পদ্ধতি। দেখো অ্যাসিউমড মিন মেথডে আমরা শ্রেণী, পরিসংখ্যা, মধ্যমান, এখানেও একই ডেটা নিয়ে কাজ করছি, তাই শ্রেণী, পরিসংখ্যা, মধ্যমান, ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, এই চারটে কলাম এখানেও লিখেছি। নতুন তাহলে কি? নতুন হচ্ছে এখানে ডিআই যে ডেটাগুলো পেয়েছিলাম সেই ডেটাগুলোকে আমি এইচ দিয়ে ডিভাইড করছি। এখন এই এইচ এর মান কোথায় পাবো না, সাধারণত এইচ এর মান পাওয়া যায় যে এই যে ডিআই যে ডেটাগুলো পেয়েছি, এই ডেটাগুলোর আমি যদি নেগেটিভগুলো না ধরি 30, 20, 10, 0, 10, 20, এদের যেটা গসাগু সাধারণত সেটা দিয়েই ভাগ করা হয়। এইচ এর মানটা নির্ণয় করব, তাহলে এদের গসাগু হচ্ছে 10, আমরা 10 দিয়ে ডিভাইড করতে পারি। অথবা এভাবে ভাবতে পারি যে শ্রেণী যেগুলো আছে সেই শ্রেণীগুলোর লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর আমি আগের দিন বলেছিলাম এটা লোয়ার বাউন্ডারি, এটা আপার বাউন্ডারি, তাহলে তাদের ডিফারেন্সটা কত? 10 minus 0 that is 10, এক্ষেত্রে 10 minus 20, 20 minus 10 that is equals to 10, তাহলে সেটাকেই বলা হচ্ছে স্টেপ লেন্থ এইচ বা শ্রেণী দৈর্ঘ্য। আমরা সেই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। এক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আমরা ইচ্ছা করলে এইচ এর মান 2 দিয়েও ভাগ করতে পারি। এখন ধরে নাও আমার মনে হতে পারে না এইচ এর মান আমি 3 ধরলাম, 3 ধরলে দেখো এই ভাগ এটা ডিভাইড করা গেল, এটা কিন্তু ডিভাইড করা গেল না। তাহলে আমি যে কারণে এইচ দিয়ে ভাগ করে এই ডেটাগুলোকে আরো ছোট করতে চাইছি, তাতে আমার কার্য সিদ্ধিটা হবে না, কারণ ক্যালকুলেশন আরো ক্লামজি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইচ এর মান সুবিধা মতো এমন নেব যাতে প্রত্যেকটা ডেটাকে ভাগ করা যায়। আমি 2ও নিতে পারি, আমি এখানে 5 নিতে পারি, আমি এখানে 10ও নিতে পারি। সাধারণত গসাগুটা নিলে ভ্যালুগুলো আরো ছোট হয়ে যায়, তো আমি এইচ এর মান 10 নিলাম। তাহলে 10 যদি নিই, তাহলে xi মাইনাস এগুলো ক্যালকুলেটেড হয়ে আছে, তাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে এইচ এর মান আমি এই প্রবলেমটাই 10 ধরেছি, তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা -3, -2, -1, 0, 1 এবং 2। দেন fi into ui -15, 8 into -2 -16, 3 into -1 -3, 7 into 0 0, 4 into 1 4, 3 into 2 6. Now -15 -16 -31 -34 plus 4 -30 -30 plus 6, তাহলে -24 is fi ui equal to -24 and summation fi equal to আগে যেটা ছিল সেটাই 30। therefore আমরা এখন ভেরিয়েবলটা কনভার্ট করে ইউ এ কনভার্ট করেছিলাম, তাহলে আমরা কি পাবো? ইউ বার, that is summation fi ui by summation fi -24 by 30। আবারও সেই আগের মতো একই কথা, আমি ইউ বার পেয়েছি কিন্তু অঙ্কটা তো আমার এক্স দিয়েছিল, মধ্যমানটা তো xi ছিল, তাহলে আমাকে এক্স বার বের করতে হবে। এখন এক্স বার ইকুয়াল টু a প্লাস এইচ ইউ বার, এটা সেই আগের মতো ফর্মুলা। আমি আবার এই ফর্মুলা ডিডাকশনটা দেখাচ্ছি। এ কত আমরা ক্যালকুলেশন করেছিলাম 35 প্লাস এইচ কত, এইচ এর মান হচ্ছে 10,
ইউ বার কত -24/30, এটা যদি ক্যান্সেল করি তাহলে 3 আর এটা ক্যান্সেল করলে 8, দ্যাট ইজ 35 - 8 = 27। তাহলে দেখো আমি যখন স্টেপ ডেভিয়েশন মেথড করলাম সেম সেট অফ ডেটাস নিয়ে, তখনও রেজাল্ট কিন্তু একই এলো। তাহলে আমি একটি সেট অফ ডাটা নিয়ে ডাইরেক্ট মেথড, অ্যাসিউম মিন মেথড এবং স্টেপ ডেভিয়েশন মেথডে রেজাল্ট বের করলাম, এক্স বারের মান বার করলাম, প্রত্যেকটাতেই একই রেজাল্ট এলো। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই ফর্মুলাটা কি করে এলো, এই ফর্মুলাটা কিভাবে আসবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সাবস্টিটিউশনটা কি ছিল, ইউআই ইকুয়ালস টু xi মাইনাস a বাই h লিখেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, h ui ইকুয়াল টু xi মাইনাস a। আমি যদি xi টাকে বাঁ দিকে রাখতে চাই তাহলে পাবো a প্লাস h ui। আগের মতোই আমি fi দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম বোথ সাইড। এবার সামেশন দিচ্ছি fi xi সামেশন a fi প্লাস সামেশন h ui fi। এবার বোথ সাইডকে সামেশন fi দিয়ে ডিভাইড করছি, সামেশন fi xi বাই সামেশন fi, এটা হচ্ছে x বার। ঠিক আগে যেমন বলেছিলাম সামেশন a fi, যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে ওটা বাইরে এলো, সামেশন fi বাই সামেশন fi। এক্ষেত্রে দেখো সামেশন h ui fi, h টা কনস্ট্যান্ট, h টা বাইরে এলো, সামেশন fi ui বাই সামেশন fi। তাহলে এটা হচ্ছে x বার, a থাকলো, fi ক্যান্সেল আউট, প্লাস h সামেশন fi ui বাই সামেশন fi, দ্যাট ইজ u বার। তাহলে দেখো x বার ইকুয়াল টু a প্লাস h u বার। এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা বোঝাতে পারলাম। এবার দেখো আমি আগের টেবিলটা মুছে ফেলেছি, সেই টেবিলটা কিসের ছিল না স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডে ফাইনালি যে কলামটা ছিল সেটা ছিল fi ui, এই যে ফাইনালি কলামটা ছিল fi ui, তার আগের কলামটা কি ui ইকুয়ালস টু xi মাইনাস a বাই h। আমরা যদি অ্যাসিউমড মিন মেথডে যাই তাহলে দেখবে এই কলামটির দরকার হয়নি, এটির দরকার হয়নি, ডিআই থেকে গেছে, তারপরে হয়েছে fi di। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো, পার্থক্য হচ্ছে যদি ui এই কলামটাতে h এর মান 1 বসায় তাহলেই দেখো সেটা হয়ে যায় di। তাহলে অ্যাসিউমড মিন মেথড, সেই মেথডটাকে আমরা যে ডিআই পেয়েছিলাম সেই ডিআই কে যদি h দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি স্টেপ ডেভিয়েশন মেথড। এবার স্টেপ ডেভিয়েশন মেথডে h এর মান যদি আমি 1 বসাই তাহলে সেটা পেয়ে যাব অ্যাসিউমড মিন মেথড। তার মানে স্টেপ ডেভিয়েশন মেথডে ইন স্টেপ deviation method, if we put h equals to 1, then we will reach to assumed mean method, assumed mean method। এবার বলো assumed mean মেথডটাতে আমাদের সাবস্টিটিউশনটা কি ছিল, di ইকুয়াল টু xi মাইনাস a। এই এটাকে আমি মিন হিসাবে অ্যাসিউম করেছিলাম। এখন যদি এই a এর ভ্যালু 0 বসাই, a এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে ডিআইও যা xiও তাই। তাহলে আমরা সেটা কোথায় চলে যাব, সেটা আমরা চলে যাব ডাইরেক্ট মেথডে। তাহলে জাস্ট মডিফিকেশনস, ডাইরেক্ট মেথড থেকে আমরা এলাম অ্যাসিউমড মিন মেথড, অ্যাসিউমড মিন মেথড থেকে আমরা চলে গেলাম স্টেপ ডেভিয়েশন মেথড। ওকে, দেখো অ্যাসিউমড মিন মেথডে আমরা যে সাবস্টিটিউশন করেছিলাম di ইকুয়ালস টু xi মাইনাস a, এই যে সাবস্টিটিউশনটা করলাম তার মানে কি আমি যে অবজারভেশনসগুলো ছিল x1 x2 ডট ডট xn প্রত্যেকটা থেকে আমি একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম। এই ঘটনাটাকে বলা হয়
চেঞ্জ অফ অরিজিন। এটা তোমরা জেনে রাখো, আমি নেক্সট টিউটোরিয়ালে এটা দিয়ে কিছু সমস্যা করাবো। আর দেখো, স্টেপ ডেভিয়েশন মেথডে আমরা কি করলাম, ডিআই ইকুয়ালস টু, ডিআই নয়, সেক্ষেত্রে আমরা ইউআই ধরেছিলাম, সেটা হচ্ছে এক্সআই মাইনাস এ বাই এইচ। তাহলে এক্সআই মাইনাস এ আমি প্রত্যেকটা অবজারভেশন থেকে একটা সংখ্যা বাদ দিয়েছি, তার মানে সেখানে চেঞ্জ অফ অরিজিন করেছি। তারপরে চেঞ্জ করার পরেও আমি প্রত্যেকটা ডেটাকে আবার এইচ দিয়ে ডিভাইড করেছি, এটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। এই নাম দুটি দিয়ে উল্লেখ করে তোমাদের সিলেবাসে কোনো কথা লেখা নেই, কিন্তু চেঞ্জ অফ অরিজিন দিয়ে কিছু সমস্যা কিন্তু পরীক্ষায় আসে। আমি পরের দিন দুটি ছোট্ট সমস্যা আলোচনা করে, প্রথমে এটা আলোচনা করে নেব, তারপর আরও দুটি সমস্যা ছোট ছোট শুধু আলোচনা করে মধ্যমাতে চলে যাব।